আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর এবিটিএ দর্শনের যে লজিকগুলো আছে। আমি তোমাদের লজিকগুলোর প্রথম দুটো সেট আলোচনা করেছি, অর্থাৎ এসি 136 আর 185 এই দুটো সেট নিয়ে আলোচনা করেছি। আজকে আরও দুটো সেট 205 আর 225 এই দুটো নিয়ে আলোচনা করব। একসঙ্গে আলোচনা করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো দুটো করে আলোচনা করছি। দেখো 3 নাম্বার সেটের প্রথমটা কি আছে, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। এটা কি করতে হবে, ব্যাপ নির্ণয় করতে হবে। দেখো কোনো কোনো কদাচিৎ আছে মানে ও বচন হবে, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি। ঠিক আছে, তাহলে ব্যাপ্য সমান হচ্ছে সৎ ব্যক্তি আর অব্যাপ্য সমান হচ্ছে রাজনীতিবিদ। তাহলে উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। ঠিক আছে, বেশ। 2 নাম্বার দেখো, কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। কেবলমাত্র থাকলে পরে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে আর এইটা এ বচন হবে। তাহলে দেখো সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় ভারতীয় নাগরিক, এলএফ এ। তাহলে ব্যাপ্য সমান ভোট দিতে পারা ব্যক্তি উদ্দেশ্য পদ আর অব্যাপ্য সমান ভারতীয় নাগরিক বিধেয় পদ। তোমরা যারা করে ফেলেছো তাদের উত্তরগুলো আমার এই উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নাও। যাদের এখনো করা হয়নি তারা দেখে দেখে কিন্তু লিখে নিও না, কারণ হচ্ছে তোমরা নিজে থেকে তাহলে কিছু শিখতে পারবে না। আগে নিজেরা যতটা পারছো করো, যাদের একেবারেই হয়ে নাই তারা অবশ্যই দেখে দেখে লিখে নাও, আর যাদের হয়ে আছে পারো তারা নিজের আগে করো, তারপরে উত্তরটা দেখে দেখে মিলিয়ে নেবে। দেখো তারপর 3 নাম্বার, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। ও বচন, কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ। ব্যাপ্য সমান দক্ষ যুক্তিবিদ বিধেয় পদ, অব্যাপ্য সমান জনপ্রিয় প্রচারক উদ্দেশ্য পদ। ঠিক আছে, এরপরে দেখো সদস্যরা কেবল সামনের সারিতেই বসবেন। তাহলে সকল সদস্য হয় এমন যে সামনের সারিতেই বসবেন। ব্যাপ্য সমান সদস্য উদ্দেশ্য পদ আর অব্যাপ্য সমান সামনের সারিতে বসবেন বিধেয় পদ। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই বলছো যে এটা স্যার উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, কেবল শব্দটা আছে। তাহলে তোমাদেরকে বলি যে এই নিয়মটা বলা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ব্যতীত কেউ না এই শব্দগুলি যদি বাক্যের মাঝখানে থাকে, ওই এই ছটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই সব 6টা শব্দ যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে কোনো স্থান পরিবর্তন হবে না। তার জন্য এখানে কিন্তু স্থান পরিবর্তন হয়নি। সকল সদস্য হয় এমন যারা সামনের সারিতে বসবেন। বেশ, ঠিক আছে। এটা তাহলে নেক্সট, পরিশ্রমী ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। দেখো এটা কি হয়েছিল, এটা ভুল হয়েছে, কেটে দিয়েছি। এটা আমি স্টুডেন্টকে দিয়ে করিয়েছিলাম, তাহলে স্টুডেন্টরা ভুল করেছে। তার জন্য দেখো কোন জায়গায় ভুল হতে পারে, তাড়াহুড়ো করে সহজ জিনিস পেয়ে গেলাম তাহলে তাড়াহুড়ো করে লিখে দিই। ভালো স্টুডেন্ট তাও ভুল করে ফেলছে। তাহলে দেখো পরিশ্রমী ছাড়া কেউ নয় থাকলে পরে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। নিয়ম মনে রাখতে হবে, বচনে রূপান্তরিত করার যে নিয়ম আছে অনেকগুলো, সেই নিয়মগুলোকে ঝরঝর করে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো কি হলো, এ বচন হবে। সকল জীবনে সফল হতে পারা ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি। কি চেয়েছে, বিবর্তনীয় এ বচনে বিবর্তন ই বচন। কোনো জীবনে সফল হতে পারা ব্যক্তি নয় অপরিশ্রমী ব্যক্তি, বিবর্তিত আবর্তনীয় ই বচন। কোনো অপরিশ্রমী ব্যক্তি নয় জীবনে সফল ব্যক্তি, আবর্তিত। ঠিক আছে, বেশ। তারপরে দেখো অর্থলোভী মানুষ আছে, এটাও কিন্তু ভুল করেছিল। কি করেছিল দেখো, কোনো অর্থলোভী হয় মানুষ। তোমাদের অনেকের দৃষ্টিতে হ্যাঁ স্যার ঠিকই আছে, কিন্তু দেখো কথাটা, এই ভুলগুলো যেগুলো হয় চরমতম ভুল হয় এগুলো। তাড়াহুড়ো করে সহজ অর্থলোভী মানুষ আছে, কোনো মানুষ হয় অর্থলোভী, সহজেই ঝট করে লিখে পট করে ভুলে যাবে আর শর্ট করে নাম্বারটা কেটে দেবে, বাস। তাহলে দেখো অর্থলোভী মানুষ আছে, কাদের সম্পর্কে বলছে, মানুষ সম্পর্কে বলছে। তাহলে মানুষরা আছে অর্থলোভী, তাহলে কোনো মানুষ হয় অর্থলোভী, এইটা হবে বচন। তাহলে দেখো আমি এখানে করে দিয়েছি কেটে দিয়ে, আই বচন। কোনো মানুষ হয় অর্থলোভী, ব্যাকেটে বিবর্তনীয়, আই থেকে বিবর্তন হয় ও বচন। কোনো মানুষ নয় অর্থলোভী, বিবর্তিত আবর্তনীয়, ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট দেখো, যা ভারী তা হালকা হতে পারে না। তাহলে যাহারি, কোনো ভারী বস্তু নয় হালকা বস্তু, বিবর্তনীয় এ বচন ই থেকে হয়। সকল ভারী বস্তু হয় হালকা বস্তু, ব্যাকেটে বিবর্তিত। তারপরে দেখো অতএব দিতে হবে প্রত্যেকটাতেই, এ থেকে আয় হয়, কোনো অহালকা বস্তু হয় ভারী বস্তু। ঠিক আছে, নেক্সট, সব শিশু মেয়ে নয়। ঠিকই তো, বেশ। সবের সঙ্গে যদি নয় থাকে তাহলে ও বচন হয়। কি হলো, কোনো শিশু নয় মেয়ে, বিবর্তনীয়, ও বচনে বিবর্তন হয় আয় বচন। কোনো শিশু হয়
অমেয়ে, বিবর্তিত অবলিক আবর্তনীয়। নেক্সট আই থেকে আয় হয় আবর্তন, আই থেকে আয় কোনো অমেয়েটা চলে এলো, ঘুরে যায়, বিবর্তন তো উদ্দেশ্য বিরুদ্ধে স্থান পরিবর্তন হয়, তাহলে অমেয়ে হয় শিশু, আবর্তিত। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, সে নিশ্চয় সফল, কারণ কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল। তাহলে দেখো, সে নিশ্চয় সফল, সে হয় সফল ব্যক্তি, সে হয় সফল ব্যক্তি। তারপর এটা কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল, তাহলে আমি এখানে পেয়েছি সফল কথাটা, সফল যে কথাটাই থাকবে সেটাকে যুক্তি এই সাধ্য বাক্য করতে হবে। তাহলে পরিশ্রমী ব্যক্তিরাই সফল, তাহলে কেবলমাত্র আছে, তার জন্য উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তাহলে এই বাক্যটা আগে লিখে নেব, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তাহলে এই বাক্যটা লেখা হয়ে গেল। এরপরে আমার মাঝের বাক্যটা বাকি থাকছে, মাঝের বাক্যটা আমি এই দুটো বাক্য থেকে অ্যাডজাস্ট করে মাঝের বাক্যটা বসাবো। তাহলে কি দেখো, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী, সে হয় সফল, তাহলে সেটা বাকি আছে আমার, আর কি বাকি থাকছে, আর বাকি থাকছে পরিশ্রমীটা বাকি থাকছে। তাহলে সকল সফল ব্যক্তি পরিশ্রমী, সে সফল ব্যক্তি, তার মানে সে পরিশ্রমী ব্যক্তি, তাহলে তার জন্য হয়ে গেল, এইখানে হয়ে গেল সে হয় পরিশ্রমী ব্যক্তি, এই বচনটা চলে এলো মাঝখানে, কিন্তু শূন্যস্থান, মাঝখানে শূন্যস্থান পূরণ করলাম। বেশ, তারপরে দেখো আকারটা দেখে দেখে লিখে দিলাম, এস হয় পি, এস হয় পি, এস হয় এম, এস হয় এম, তারপরে পি হয় এম, পি হয় এম। এই পদ্ধতিতে করলে আরও সহজ হয়ে যায় ব্যাপারটা। তাহলে বেশ, দেখো এবার ব্যাপক ব্যাপক চিহ্ন দিয়ে দাও, এ বচনে উদ্দেশ্য ব্যাপক বিধি অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য বিধি অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য বিধি অব্যাপ্য। দেখো এম অব্যাপ্য, এম অব্যাপ্য মানে কি, হেতুপদ অব্যাপ্য, হেতুপদ অব্যাপ্য। নিয়মে বলা হয়েছে যে নিরপেক্ষ নয় হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু একবারও ব্যাপ্য না হলে যুক্তিটি দোষ ঘটবে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে, তাই এটা অব্যাপ্য হেতু দোষ হয়েছে। দেখো সংস্থান, সংস্থান কি হলো, এই পি আর এম নিলাম, পি আর এম নিয়ে সোজা ডাক টেনে দিলাম, তারপরে এস আর এম নিলাম, এস আর এম, এস আর এমটা নিয়ে লিখে নিলাম, এস আর এম এর সোজা ডাকতে নিলাম, এম এ বন্ধু পাঠিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, এইরকম চিহ্নটা হলে দ্বিতীয় সংস্থান তাকে বলা হয়। মূর্তি কি, মূর্তি এ এ এ, কোথায় পেলাম মূর্তিটা, কোথায় পেলাম, এ এ এ এ এ এ এ এ, এই তিনটে মূর্তি পেয়ে গেলাম, এ এ এ, এটা মূর্তি। তারপরে সংস্থান হয়ে গেছে দোষ, দোষ হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তোমাদেরকে বললাম একটু আগেই, এম দুটো ক্ষেত্রে মানে হেতুপদ দুটি যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাই অব্যাপ্য হেতু দোষ, যুক্তিটা অবৈধ, বৈধতা বলে পয়েন্ট করবে। এবার বিচারটা দেখে নাও, যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে প্রতিটি নিরপেক্ষ ন্যায়ের হেতুপদকে যুক্তিবাক্য দুটিতে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু উক্ত যুক্তিতে পরিশ্রমী ব্যক্তি এই হেতুপদটি উভয় যুক্তিবাক্যে বচনে বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বেশ, নেক্সটে চলে যাচ্ছি। তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই কারণ সে শিক্ষিত নয় এবং সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ হয়। কেমন কথা দেখো, তাহলে কারণের আগেরটা সবসময় সিদ্ধান্ত হয়, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, তার মানে সে নয় উন্মাদ, এটা এরকম করে বচন করতে হবে, সে নয় উন্মাদ ব্যক্তি। ঠিক আছে, তাহলে দেখো এটা উদ্দেশ্য, এটা বিধেয়, এবার সবসময় পক্ষপদ এই বাক্যে থাকবে, তাহলে সে কথাটা খুঁজ পাবে, সে শিক্ষিত নয়, তাহলে সে নয় শিক্ষিত, সে নয় শিক্ষিত। ঠিক আছে, এরপর সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ, তাহলে সাধারণত থাকলে পরে আয় বচন করতে হয়, কোনো শিক্ষিত ব্যক্তি হয় উন্মাদ ব্যক্তি, আয় বচন কোনো শিক্ষিত ব্যক্তি হয় উন্মাদ ব্যক্তি, হয়ে গেল এটা। এবার দেখে দেখে আকারটা লিখে দেবো, ই কোনো এস নয় পি, এস নয় পি, ই এস নয় এম, এস নয় এম, আবার দেখো আই কোনো এম হয় পি, আই কোনো এম হয় পি, লিখে দিলাম। এবার ব্যাপক ব্যাপক চিহ্ন দিয়ে দেবো, আই বচন দুটোই অব্যাপ্য, ই বচন দুটোই ব্যাপ্য, ই বচন দুটোই ব্যাপ্য। তাহলে এবার দোষ কি আছে দেখে নেবো, দোষে বলছে এইটা দোষ, এটা কি দোষ বলছে, যুক্তিবাক্যে সাধ্যপদ ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হয়ে যায় তাহলে তাকে বলা হয় অব্যাপ্য, অবৈধ সাধ্য দোষ, অবৈধ সাধ্য দোষ, মানে যুক্তিবাক্যে কোনো পদ ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু উক্ত যুক্তিতে এই সাধ্যবাক্যে সাধ্যপদ ব্যাপ্য হয়নি অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। এটা আমি বিচারে লিখে দিচ্ছি। দেখো বেশ, সংস্থানটা দেখে নাও, সংস্থানটা কীভাবে করছিলাম, সংস্থানটা বললাম যে এম হাইফেন পি লিখবে, এম ড্যাশ পি, এটা লিখলাম, এম ড্যাশ পি প্রথম লাইনটা লিখলাম, দ্বিতীয় লাইন এস ড্যাশ এম লিখলাম, এম এ কি বললাম বন্ধুবাদী দেবো। তাহলে আমার এটা হলো উল্টো জেড মানে প্রথম সংস্থান, সবসময় মনে রাখবে উল্টো জেড মানে হচ্ছে প্রথম সংস্থান,
মূর্তি হয়েছে আই মূর্তিটা ওইখান থেকে চলে এলো যুক্তি থেকে, অবৈধ সাধ্য দোষ, যুক্তিটা অবৈধ। বিচারটা আমি একবার পড়ে দিচ্ছি ঝট করে, লেখে নাও পট করে। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু উক্ত যুক্তিতে উন্মাদ ব্যক্তি এই সাধ্য পদটি আই বচনে বিধেয়স্থ আই বচনে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ এই পদটি সিদ্ধান্তে ই বচনে বিধেয়স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। কাজে যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বেশ। এরপরে দেখো আমাদের আরোহ যুক্তি থেকে দোষ বিচার। দোষ বিচারগুলো আরও সহজ, আরোহ যুক্তি দোষ বিচার। দেখে না, ভোরের স্বপ্ন সত্য হয়, তার মানে কবার দেখেছে? অনেকবার ভোরের স্বপ্ন দেখেছে, সত্যি, তার জন্যই তো লোকের সিদ্ধান্ত নাই ভোরের স্বপ্ন সত্য হয়। তাহলে দেখো, এটা কিন্তু সবারই ক্ষেত্রে হয় না, যাদের ক্ষেত্রে হয় না তারা কিন্তু কখনোই বলবে না ভোরের স্বপ্ন সত্য হয়, যাদের হয় তারাই বলবে। তাহলে যাদের হয় তাদের মধ্যে এই ব্যক্তিটা একটা, এই ব্যক্তিটা বলেছে ভোরের স্বপ্ন সত্য হয়, তাহলে তার ক্ষেত্রে কি ঘটেছে? তার ক্ষেত্রে দেখেছে, 1 নম্বর ক্ষেত্রে দেখেছে ভোরের স্বপ্ন সত্য, 2 নং ক্ষেত্রে ভোরের স্বপ্ন সত্য হয়েছে, 3 নং ক্ষেত্রে ভোরের স্বপ্ন সত্য হয়েছে, ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি। ভোরের স্বপ্ন, ভোরবেলায় এমন স্বপ্ন দেখিনি যে সত্য হয়নি, এমন দৃষ্টান্ত সে কিন্তু দেখেনি, তার কাজেই ভোরের স্বপ্ন সত্য হয়, তার সে মেনে নিয়েছে ভোরের স্বপ্ন সত্য হয়। তার মানে কি? তার মানে হচ্ছে কয়েকদিন ভোরবেলায় দেখেছে স্বপ্ন সত্যি, দিয়ে সে সমগ্র সারা জীবন ধরে বা আরও কোটি কোটি লোকের স্বপ্নকে, সে ভোরের স্বপ্নকে সত্যি বলছে। তাহলে কয়েক দিনের নিজের স্বপ্ন দেখেছে, তার উপরে পরের স্বপ্নগুলোকেও ভোরের স্বপ্ন সত্যি হবে বলে দিচ্ছে আন্দাজ করে, অনুমান করে। তাহলে দেখো, এইটা হয়ে গেছে অবৈধ সামান্যীকরণ দোষ। অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে আমি টুক করে বলে দিই। কয়েকটা জিনিস দৃষ্টান্ত দেখে, কয়েকটা উদাহরণ দেখে যদি সমগ্র ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় তাকে বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। যেমন আমরা কয়েক দিনের স্বপ্নকে দেখে, সত্যি ভোরবেলায় স্বপ্নকে সত্যি হতে দেখে, সমগ্র টোটাল যতজনা স্বপ্ন দেখে পৃথিবীতে সবাইরই ভোরের স্বপ্ন সত্যি হয় বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাহলে যুক্তিটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। বেশ, দেখো ব্যাখ্যা লিখে দিলেই ক্লিয়ার একদম। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, এইভাবে ব্যাখ্যাটা লিখে দেবে, একটা মুখস্থ করো না ভালো করে, সব ব্যাখ্যাতে এই অবৈধ সামান্যীকরণটা লিখে দিলেই হবে, একটু আধটু পরিবর্তন করে দিয়ে। দেখো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে। অবাধ অভিজ্ঞতা, এর অভিজ্ঞতায় কোনো বাধা পড়েনি, এই যে ব্যক্তিটা অভিজ্ঞতা অর্জন করেছে তার অভিজ্ঞতায় কোনো বাধা পড়েনি। অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত অভিমতের উপরে নির্ভর করে, ব্যক্তিগত মানে ওর নিজের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতায় নয় কিন্তু, ওর নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, তাহলে ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে নির্ভর করে কয়েকটি মাত্র দৃষ্টান্ত পর্যবেক্ষণ। ও কয়েকদিন ধরে ভোরবেলায় স্বপ্ন দেখেছিল, সেই তার উপরে ভিত্তি করে অত্যন্ত তাড়াহুড়ো করে, ও কিন্তু আর অন্যান্য দৃষ্টান্ত দেখেনি, অত্যন্ত তাড়াহুড়ো করে ভোরের কয়েকটি স্বপ্নকে সত্য দেখে সিদ্ধান্ত করা হয়েছে যে ভোরের স্বপ্ন সত্য হয়, কিন্তু নঙ্গত্বক দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে, অর্থাৎ ভোরের স্বপ্ন কখনো সত্য হয় আবার কখনো মিথ্যা হয়, এমন দৃষ্টান্ত উপেক্ষা করে সামান্যীকরণ করা হয়েছে। সামান্যীকরণ মানে হচ্ছে সামগ্রিকীকরণ করা হয়েছে, কাজী যুক্তিটিতে দোষ ঘটেছে এবং অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট হয়েছে। বুঝে গেল অবৈধ সামান্যীকরণ দোষটা? এটা ঝেড়ে মুখস্থ করে নেবে বিচারটা, এটা লিখে দেবে ঘর 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 করে। বেশ, তারপরে দেখো, একটি দেশের চরম পরিণতি হলো ধ্বংস, কারণ দেশ হলো এক প্রকার জীবদেহ এবং জীবদেহের বার্ধক্য ও মৃত্যু আছে। তাহলে তর্কবিদ্যার সমতরূপ, এটা কি বলা হয়েছে? তুলনা করা হয়েছে। তুলনা বলা হয়েছে উপমা যুক্তি, মন্দ উপমা যুক্তি। দেখো কি বলা হয়েছে, একটি দেশের চরম পরিণতি হলো ধ্বংস, কারণ দেশ হলো এক প্রকার জীবদেহ এবং জীবদেহের মতো জীবদেহের বার্ধক্য মৃত্যু আছে। তাহলে জীবদেহের কি আছে? উৎপত্তি আছে, বৃদ্ধি আছে, ধ্বংস আছে। দেশের উৎপত্তি আছে, বৃদ্ধি আছে, ধ্বংস আছে। তাহলে 2 লাইন এইভাবে লিখবে, তুলনা। ভালো উপমা আগে লিখে নিলে, ভালো উপমা তো এটা, ঠিকই তো, ঠিকই কথা বলা হয়েছে, সত্যি কথাই বলা হয়েছে। জীবদেহের উৎপত্তি, ধ্বংস, বৃদ্ধি আছে, দেশের উৎপত্তি, বৃদ্ধি, ধ্বংস আছে, ঠিক কথা। এবার যেটা ভুল কথা, জীবদেহের বার্ধক্য আছে, অতএব দেশেরও বার্ধক্য থাকবে। এই কথাটা এই পাশে লিখবে, এইখান থেকে স্টার্ট করবে, হ্যাঁ, এখান থেকে স্টার্ট করবে। জীবদেহের বার্ধক্য আছে, অতএব দেশেরও বার্ধক্য থাকবে, ঠিক আছে, এটা অনুমান করা হয়েছে। তাহলে এটা উপমা যুক্তি, তাহলে যুক্তিটা হয়েছে মন্দ উপমা যুক্তি। বিচারটা দেখে নাও, তাহলেই তো হয়ে যাবে, বাস। আরোহ অবরোহ যুক্তির মতো এত কঠিন নয়। দেখো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, একদম বাঁধা ধরা ছক, একই জিনিস বারবার পড়ছে। দেখো, যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ হচ্ছে জীবদেহের সঙ্গে কয়েকটি বিষয়ে মিল, জীবদেহের সঙ্গে কয়েকটি বিষয়ে দেশের মিল দেখে যে সিদ্ধান্ত করা হয়েছে তা ভুল বা ভ্রান্ত। কেননা এক্ষেত্রে জীবদেহের ও মানুষের মধ্যে যে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয়েছে, জীবদেহের মধ্যে প্রাণ আছে বলে তার যে অর্থে বৃদ্ধির কথা বলা হয়েছে সেই অর্থে কোনো দেশের বৃদ্ধির কথা বলা যায় না। জীবদেহ ও দেশের মধ্যে বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যই সংখ্যায় বেশি, কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়েছে। কেমন? বেশ, এরপরে চলে এলাম আমরা 4 নাম্বার সেট। 4 নাম্বার সেটে আলোচনা করবো ব্যাপক নির্ণয় করব। কিন্তু তোমাদের কাছে আমি বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং কমেন্ট একটা অবশ্য করবে, তোমাদের নিজের নাম বা তোমাদের বাড়ির ঠিকানা এই কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমি কোথা থেকে বলছি, আমি বীরভূম জেলার, আমি এখানেই লিখে দিচ্ছি আমি কোথা থেকে বলছি। দেখো আমি লিখে দিলাম বীরভূম জেলার লাভপুর থানার পুশুলিয়া গ্রামে আমি বাস করি। আমি লিখে দিয়েছি, এখানেই লিখে দিলাম, তোমাদের সবারই দেখা হয়ে গেল কমেন্টটা। এবার তোমরা আমাকে কিন্তু জানিয়ে দাও তোমাদের কোথায় কোথায় বাড়ি, তাহলে চেনা পরিচয় একটু থাকছে তোমাদের সঙ্গে আমার। কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। দেখো সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি। ব্যাপ্য প্রগতিশীল ব্যক্তি উদ্দেশ্যপদ, অব্যাপ্য শিক্ষিত ব্যক্তি বিধেয় পদ। দেখো ঠিকই মনে হয়েছে তোমাদের, কেন? কারণ কেবলমাত্র থাকার জন্য উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ বেশ। শোষকরা কখনোই সাম্যবাদী নয়, তাহলে কোনো শোষক নয়, সাম্যবাদী। তাহলে এই বচনে দুটোই ব্যাপ্য হয়েছে, উদ্দেশ্য বিধেয়, অব্যাপ্য নাই। নেক্সট, অসৎ ব্যক্তি কদাচিৎ সুখী হয়। তাহলে কোনো অসৎ ব্যক্তি, কদাচিৎ থাকলে ও বচন, তাহলে কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি। ব্যাপ্য সমান সুখী ব্যক্তি বিধেয় পদ, অব্যাপ্য সমান অসৎ ব্যক্তি উদ্দেশ্য পদ। তারপরে দেখো সাদা হাতি আছে, হাতির জন্য বলা হয়েছে, তার জন্য হাতি উদ্দেশ্য পদ। তাহলে আয় বচন, কোনো হাতি হয় সাদা বর্ণের প্রাণী, ব্যাপ্য নাই, অব্যাপ্য দুটোই। আয় বচন তো ব্যাপ্য হয় না, অব্যাপ্য দুটোই লেখা হলে উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাখ্যাটা লিখে দেওয়া হলো। তারপরে দেখো শিশুরা ছাড়া কেউ সরল নয়। তাহলে কি করা আছে, সকল শিশু হয় সরল ব্যক্তি। আবর্তনের বিবর্তন করতে বলেছে, মানে এখানে আবর্তনের বিবর্তন করতে বলেছে। তাহলে শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, তাহলে কি হয়েছে, সকল শিশু হয় সরল ব্যক্তি, সকল শিশু হয় সরল ব্যক্তি, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। কিন্তু দেখো কীরকম এ সব ঠিক করতে করতে হঠাৎ করে একটা করে ভুল, তাহলে কেন এতেই তো নাম্বারটা কাজ করে কাটা যাবে আর ফট করে নাম্বার কমে যাবে। তাহলে দেখো কি ভুল হয়েছে, তোমরা বলতে পারছো কি ভুল হয়েছে? দেখো দেখি একবার চেষ্টা করে। হ্যাঁ দেখো বেশ, দেখে নাও। ছাড়া কেউ নয় থাকলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় গো। তাহলে দেখো এখানে চেঞ্জ করেনি, এখানে ডাইরেক্ট লিখে দিয়েছে, তার মানে নাম্বার ভুল, তার মানে নাম্বার প্রশ্নটা উত্তরটা ভুল হয়েছে, নাম্বার কাটা যাবে। তার মানে কি করতে হবে, শিশুটা এই দিকে চলে যাবে, সরল ব্যক্তিটা এই দিকে আসবে। তার মানে আমি বলে দিচ্ছি, আমি আর কাটাকাটি করে লিখে দিচ্ছি না, দেখে নাও। তাহলে কি হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু, ব্যাকেট আবর্তনীয়। এ থেকে আয় হবে, কোনো এটাও এই দিকে চলে যাবে, এটাও এই দিকে চলে যাবে, আর এটা এই দিকে চলে আসবে। ঠিক আছে, এই হিসাবে ধরে নাও তোমরা, বেশ ঠিক করে লিখে নিও তোমরা। তাহলে দেখো কোনো শিশু হয় সরল ব্যক্তি, এই হিসাবে লিখতে হবে, ব্যাকেট আবর্তিত। তারপরে দেখো ওতে আই থেকে ওটা ঠিকই আছে। দেখো তারপরে কোনো সরল ব্যক্তি নয় অশিশু, তাহলে কি হলো, পাল্টিয়ে যাবে। এবার এই জায়গাটা অসরল ব্যক্তিটা চলে গেছে এইদিকে, তাহলে এই জায়গায় একটু লিখে দিতে হবে। এই জায়গায় শিশুটা যেহেতু এখানে আছে, শিশুটা তো এখানে চলে এসছে, তো আমার শিশুটা ডাইরেক্ট উদ্দেশ্য পদ, উদ্দেশ্যই নেমে যাবে শিশু। ঠিক আছে, শিশুটা নেমে যাবে। নয় এই সরল ব্যক্তিটা তো এইখানে চলে গেছে, তার মানে অসরল ব্যক্তি, এটা হয়ে যাবে অসরল। ঠিক আছে, বেশ এটা ঠিকঠাক করে নিও। বেশ, এই তাড়াহুড়ো করে করবে না কখনো, একদম ধীর মস্তিষ্কে করবে, ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছু আর নাই, প্র্যাকটিস করো। বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, আবর্তনীয়। ই থেকে ই হয়, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র, আবর্তিত। অতএব গোলা দিতে হবে প্রত্যেকটাতেই। হ্যাঁ, অতএব সকল বৃত্তাকার হয় অবর্গক্ষেত্র, বিবর্তিত। যেখানে ধূম সেখানেই বর্ণী। দেখো সকল স্থান যেখানে ধূম থাকে হয় এমন স্থান যেখানে বর্ণী থাকে, আবর্তনীয়। আই কোনো এমন স্থান যেখানে বর্ণী থাকে হয় ধূমের ক্ষেত্র, এরকমভাবে এটা ঠিক আছে। এটা আরও সহজ করে করা যেতে পারতো, কীরকম, সকল ধূমের ক্ষেত্র হয় বর্ণীর ক্ষেত্র, এ বচন। কোনো বর্ণীর ক্ষেত্র হয় ধূমের ক্ষেত্র, আই বচন। আর কোনো বর্ণীর ক্ষেত্র নয় অধূমের ক্ষেত্র। বাস হয়ে গেল ছোট করে। এরপরে দেখো সব সাধু ধার্মিক নয়, সব থাকলে পরে নয় থাকলে পরে ও বচন হয়। কোনো সাধু নয় ধার্মিক ব্যক্তি, আবর্তনীয়। ও বচনে আবর্তন যেহেতু সম্ভব নয়, সেহেতু আবর্তনের বিবর্তন সম্ভব নয়। এই কথাটাকে লিখতে হবে, কি লিখতে হবে, যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু আবর্তিত বচনের বিবর্তনও সম্ভব নয়। আবর্তনের বিবর্তন চেয়েছে প্রশ্নতে, আবর্তনের বিবর্তন চেয়েছে, তাহলে যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু আবর্তিত বচনের বিবর্তনও সম্ভব নয়। এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, বেশ। দেখো তারপরে দেখো বলা হয়েছে মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। এটা কি দেওয়া হচ্ছে, কোনো কবি নয় অমর, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এখানে যেহেতু থাকলে সেহেতু অংশটিকে খুঁজে বার করে সিদ্ধান্ত কোথায়, তাহলে আমরা স্টার্টিং করবো সেহেতু, কোথায় খুঁজে পাবো সেহেতু, তাহলে যেহেতু থেকেই পড়তে স্টার্টিং করবো। যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়, সেহেতু যে কোনো কবি অমর নয়, তাহলে সেহেতু হয়ে গেল এই অংশটা, সেহেতু হয়ে গেল, তাহলে ওইটা সিদ্ধান্ত হবে।
তাহলে কোনো কবি অমর নয়, তাহলে সিদ্ধান্ত হবে কোনো কবি নয় অমর, তাহলে কোনো কবি নয় অমর ব্যক্তি, সিদ্ধান্ত হয়ে গেল ই বচন। এবার এটা এস পেয়ে গেছি, কবিটা এই বাক্যে বসবে, কবি খোঁজো, যে কোনো কবি মানুষ, তার মানে সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মানুষ এ বচন, ঠিক আছে। তারপরে এটা বাকি থাকে মানুষ অমর নয়, তাহলে কোনো মানুষ নয় অমর, হয়ে গেল ক্লিয়ার। এবার দেখে দেখে লিখে দেবো, একদম শুধু দেখে দেখে পাই টু পাই বসিয়ে দেওয়া। ই বচন কোনো এস নয় পি, এ বচন সকল এস হয় এম, সকল এস হয় এম। ই বচন কোনো এম নয় পি, কোনো এম নয় পি, ব্যাস। ই বচনে উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য, তারপরে এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য হয় বিধেয় অব্যাপ্য হয়। ই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য। তাহলে আমার কি দোষ ঘটেছে আমি দেখব, দেখো চতুষ্পদী দোষ ঘটে নাই, এরকম করে হিসাব করতে 6টা দোষ, 1 2 3 4 5 6 করে দেখতে হবে 6টা দোষ ঘটে নাই, চতুষ্পদী দোষ ঘটে নাই, বেশ, তাহলে চতুষ্পদী হয় নাই। তারপরে ধরো দেখে নেবো যে অব্যাপ্য হেতু দোষ, এম একবার ব্যাপ্য হয়েছে, হ্যাঁ এম ব্যাপ্য হয়েছে, তাহলে অব্যাপ্য হেতু দোষ হয় নাই, অবৈধ সাধ্য দোষ হয় নাই, অবৈধ পক্ষ দোষ হয় নাই, দুটি নাবাচক যুক্তিবাক্যের দোষ হয় নাই, দুটি বিশেষ যুক্তিবাক্যের দোষ হয় নাই, তার মানে 6টা দোষই হয়নি, তার মানে যুক্তিটা হচ্ছে বৈধ, ঠিক আছে। এই হিসাবে দেখে নেবে যুক্তিটা বৈধ হয়েছে। এবার সংস্থানটা তো আমরাই দেখে দেখে লিখবো, এম ড্যাশ পি লিখে দেবো, এম ড্যাশ পি লিখলাম, তাহলে এস ড্যাশ এম লিখলাম, এস ড্যাশ এম লিখলাম। এম এ বন্ধুত্ব পাঠিয়ে দাও কোনাগুনি, তাহলে আমার উল্টো জেড মানে একটু আগে বললাম প্রথম সংস্থান হবে, মনে রাখতে হবে। এরপর মূর্তি ই এ ই, এটা দেখে দেখে ই এ ই লিখলাম। এবার মূর্তিটা এটা যেহেতু বৈধ হয়েছে, এবার বৈধ হয়েছে কোন সংস্থান, প্রথম সংস্থান বৈধ। এবার বৈধ হইলে পরে তাদের মূর্তি দার্শনিকেরা 19টি বৈধ মূর্তির নাম দিয়েছেন, বারবারা, সিলারেন্টারি, ফিরিও, সিজারিকাম, স্ট্রিস ফেস্টিনো, ভেরাকো, এরকমভাবে 19টা বৈধ মূর্তির নাম দিয়েছেন। তাহলে আমাদের প্রথম সংস্থানটা এখানে আছে, তাহলে বারবারা, সিলারেন্টারি, ফিরিও, সিলারেন্ট, ই এ ই, দেখো ই এ ই, এইভাবে এইটা নামকরণ করা হয়েছে, ই এ ই, সিলারেন্ট, ঠিক আছে, সেলারেন্ট, এইভাবে মূর্তিটার নাম দেওয়া হয়েছে। দোষ তো এখানে নাই, তার জন্য ক্রস চিহ্ন বসাতে হলো, বেশ। বৈধতা বলে একটা এক্সট্রা পয়েন্ট করা হচ্ছে, যুক্তিটি বৈধ। এবার দেখো বিচার কি, যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি বৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মগুলি এখানে যথাযথভাবে পালন করা হয়েছে, কাজে যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি সিলারেন্ট হয়েছে। কত সহজে ছোট্ট পারা যুক্তি, ঠিক আছে, বেশ। তারপরে পরেরটাই চলো, সে অবশ্যই ভীরু, কেননা সে অসৎ এবং কেবল অসৎ ব্যক্তিরাই ভীরু। তাহলে কারণের আগেরটা সিদ্ধান্ত, সে অবশ্যই ভীরু, তাহলে সে হয় ভীরু, ঠিক আছে, বেশ। তাহলে সে অসৎ, সে হয় অসৎ, ঠিক আছে। এরপরে আছে কেবল অসৎ লোকেরাই ভীরু, তাহলে সকল অসৎ লোক হয় ভীরু, তাহলে সকল অসৎ লোক হয় ভীরু, এই করেছে, তাহলে ঠিক আছে। এই হিসাব অনুযায়ী কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি করেছে, কিন্তু দেখা গেল যে ভুল আছে। কীরকম ভুলটা দেখে নাও। কেবলটাকে একদম খেয়াল করে দেখে নাই, এত তাড়াহুড়ো করে করা, এগুলো অধিকাংশ ছেলে দর্শনে নাম্বার কম পেয়ে যাওয়ার কারণ হচ্ছে এইটা। আবার অধিকাংশ ছেলে দর্শনে বেশি নাম্বার পেয়ে যাওয়ার হচ্ছে তারা কেয়ারভাবে, মানে খুব সজাগভাবে দেখে, তার জন্য ভালো নাম্বার পায়। তাহলে সজাগ হতে হবে, কেবল থাকলে পরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে বাক্যটিকে বচনে পরিণত করতে হবে এবং এ বচন করতে হবে এবং উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করতে হবে। এখানে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন হয়নি, তাহলে কি হবে, সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক। বেশ, দেখো আমি লিখে ঠিক করে দিলাম, সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক বা অসৎ ব্যক্তি, সে হয় অসৎ ব্যক্তি, সে হয় ভীরু। এতক্ষণ ঠিক হয়ে গেল, ক্লিয়ার। এবার দেখো আকারটা দেখে দেখে লিখবো, এস হয় পি, এ এস হয় এম, এ পি হয় এম, এবার সংস্থান লিখবো দেখে দেখে, পি ড্যাশ এম, এস ড্যাশ এম, তার মানে এইরকম চিহ্ন হলে এটা হবে দ্বিতীয় সংস্থান, ঠিক আছে, এটা দ্বিতীয় সংস্থান হবে, বেশ। এইবার মূর্তিটা বারবার হলো না, কেননা বৈধ হলেও দেখা যেত, বৈধ হয় নাই, বারবার হবে না। অব্যাপ্য হেতু দোষ কী করে হলো, দেখো এখানে দেখো, এম ব্যাপ্য হয় নাই, এম ব্যাপ্য হয় নাই, তাহলে দুটো যুক্তিবাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য হয় নাই, তার জন্য যুক্তিটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তার বিচারটা তাহলে এ যা লিখেছে উল্টো ওই অনুযায়ী বিচার হয়েছে। তাহলে কী করবে, বিচারটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও। দেখো কী করবে, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে হেতুপদকে দুটি যুক্তিবাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ এ বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। ক্লিয়ার, এরকমভাবে গোটাটা লিখতে হবে, বেশ। তারপরে দেখো নেক্সট, দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন হলো রাত্রির কারণ। তাহলে বারবার দিনের আগে দিনের পরেই রাত্রি ঘটে, তাহলে দিনকে সেই জন্য রাতের কারণ বলা হয়েছে, মানে রাতের আগেই দিন দেখে, সেই জন্য দিন হলো রাত্রির কারণ।
কিন্তু এটা কি ঠিক কথা? না, ঠিক কথা নয়। কেন? কারণ হচ্ছে দিনও রাতের কারণ নয়, রাতও দিনের কারণ নয়। তাহলে কিসের জন্য এরা হচ্ছে? এরা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন হয়, রাত হয়। পৃথিবীর আহ্নিক গতি মানে আমি আগের দিন একটা বুঝিয়েছিলাম, ধরো এটা সূর্য, ঠিক আছে, এটা সূর্য, এবার এইখানে আছে পৃথিবী। এবার এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার পৃথিবীর নিজের মেরুদণ্ড চারিদিকেও ঘুরছে। এবার সূর্যের আলোটা, এই আলোটা সূর্য পৃথিবী ঘুরছে, এবার এই আলোটা যখন সূর্যের আলোটা পৃথিবীর এই দিকে আসছে তখন এই দিকটা দিন আর এই দিকটা হয়ে গেছে রাত। আবার যখন এই দিকটা সামনে আসছে তখন এই সামনে এই দিকটা হয়ে গেছে দিন আর এই দিকটা ঘুরে চলে আসছে রাত। তাহলে দিন আর রাতের কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আবর্তন করছে মানে পৃথিবী ঘুরছে। আমরা আবর্তন বিবর্তন শিখছিলাম। আবর্তন মানে হচ্ছে ঘোরা, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন, উদ্দেশ্য জায়গায় বিধেয় হয়েছে আর বিধেয়ের জায়গায় উদ্দেশ্য হয়েছে, এইরকমভাবে আবর্তন করছিলাম আমরা। তাহলে এইখানে তাই আবর্তন হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, মানে পৃথিবী ঘুরছে, কোনো দিকটা যে দিকটা সামনে আসছে সূর্যের সেই দিকটা দিন আর যে দিকটা বিপরীত দিকে চলে যাচ্ছে সেই দিকটা রাত। তাহলে পৃথিবী দিন রাত্রির মূল কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তাহলে কি দোষ হবে দেখো, 1 নং ক্ষেত্রে এই তর্কবিদ্যা সম্মত রূপটা তো অবশ্যই লিখতে হবে। দেখো 1 নং ক্ষেত্রে দিনের পর রাত্রি আসে, 2 নং ক্ষেত্রে দিনের পর রাত্রি আসে, 3 নং ক্ষেত্রে দিনের পর রাত্রি আসে। অতএব দিন সমান কারণ এবং রাত্রি সমান কার্য। দোষটা কি হয়েছে? সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। সহকার্য তাহলে দিন রাত এরা একই কাজ, একই কাজকে আমরা যদি একই সঙ্গে ক্লাস করি তাহলে আমাদেরকে বলা হয় সহপাঠী। তাহলে আমরা একসঙ্গে পড়াশোনা করছি, সহপাঠী আমরা। তাহলে তেমনি এখানে সহকাজ, একই কাজ, তাকে বলা হয় সহকার্য। বেশ, তারপরে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। দেখো ব্যাখ্যাটা খুব সহজ, কি আমি যা বললাম তখন তাই লেখা আছে ব্যাখ্যাটা। যুক্তিটা একটি নিরপেক্ষ নয় অনুমানের দৃষ্টান্ত, না নিরপেক্ষ নয় কিন্তু সরি, যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ দিনের পরে রাত্রি আসছে বলে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, কিন্তু দিন এবং রাত্রি কোনোটি কারোর কারণ নয়, উভয় ঘটনায় হলো সহকার্য। উভয়ের কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। কাজে দিন এবং রাত্রির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। দিন ও রাত্রি উভয়ই ঘটনায় হলো পৃথিবীর আহ্নিক গতিরূপ কারণের সহকার্য। কেননা দিন রাত্রির অগ্রগতি ঘটনা হলে সত্যান্তরী অগ্রগতি ঘটনা নয়। কাজে যুক্তিটিতে দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষ হয়েছে। এটা নিচে লাইনে লিখে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর যদি আমার এই বোঝানোর টেকনিক ভালো না লাগে তোমরা বলে দেবে যে স্যার ভালো লাগছে না আপনার টেকনিক। আমি তো সংশোধন করতে পারবো নিজেকে। তোমরা যত আমার ভুল দিকগুলো আমাকে বলে দিতে পারবে, আমি পরবর্তীকালে আমি নিজেকে সংশোধন করে নিতে পারবো। আমি 2009 সাল থেকে টিউশন পড়াচ্ছি এতদিন ধরে। আমি চেষ্টা করি বারবার নিজেকে আপডেট করার। যত আমি ইউটিউব চ্যানেল খুলেছি গতবার থেকে, বেশি দিনকার নয়। এবার এক্সপিরিয়েন্স নাই যদি আমার ইউটিউব চ্যানেলে। বেশ, ঠিক আছে, দেখো পরেরটা। কুকুরেরাও মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। দেখো ভালো যুক্তি, মানুষ প্রাণী কুকুর প্রাণী। এবার মন্দ যুক্তি, মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন, কুকুরও বিচার বুদ্ধি সম্পন্ন। এই 4 লাইন কিন্তু লিখতে হবে। বেশ, এরপরে দেখো যুক্তিটি মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়েছে। বিচার তো একই ধাঁচে বসিয়ে দেবো, একই এটা। দেখো যুক্তিটা একটি নিরপেক্ষ নয় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে। এখানে মানুষের সঙ্গে কুকুরের কয়েকটি সাদৃশ্য দেখে সিদ্ধান্ত করা হয়েছে তা ভ্রান্ত। এক্ষেত্রে মানুষ এবং কুকুরের মধ্যে অযথার্থ সাদৃশ্যের ভিত্তিতে এইরূপ অনুমান করা হয়েছে। একটু শব্দ পাল্টে দেবো দেখে দেখে। মানুষের বিচার করার জন্য যথেষ্ট বুদ্ধি রয়েছে, অপরপক্ষে কুকুরের বিচার করার জন্য পর্যাপ্ত বুদ্ধি নেই। তাই এখানে কিছু সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি সম্পন্ন কথা বলা হয়েছে। কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বেশ, আজকে আমি 2টো সেট আলোচনা করলাম। এর পরের দিন আমি বাকি 3টে সেট আলোচনা করে দেবো। তোমাদের যদি এইগুলো বুঝতে অসুবিধা হয়, ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে সার্চ করে পরপর ভিডিওগুলো দেখে নিও। আমি আশাবাদী যে তোমরা সেই ভিডিওগুলো দেখলে এই জিনিসগুলো একদম ডিটেলসে বুঝে যাবে। ঠিক আছে, সবাই এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সবাই যেন সাবস্ক্রাইব করো, আর তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক, তোমরা খুব ভালো থাকো। সকলকেই ধন্যবাদ। একটা করে যেন কমেন্ট করে দিও। ধন্যবাদ।